মা পাউরুটিতে জেলি মাখিয়ে প্লেটে রাখছে। সকালবেলা এই পাউরুটির হাত থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় খুঁজতেই হবে। বাবা মুখ গোমরা করে বললেন, তনিমাকে থানায় ডেকেছে, শওকত সাহেব মেয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাব নাকি? মা বলল, গেলেই যাওয়া যায়, নাস্তাটা করে যাই। আমি চোখ বড় করে বাবার দিকে তাকালাম। বাবা হালকা গলায় বললেন, তোমাকে আর কষ্ট করে নাস্তা বানাতে হবে না, এক কাজ করি, চলো বাইরে কোথাও খেয়ে নি। কি বলিস ডালিয়া? হ্যাঁ বাবা, বাইরে খাবো। মা কঠিন মুখে বলল, তোমরা বাপ মেয়ে বাইরে খাওয়ার প্ল্যান করলে আমাকে আগে থেকে বলে দেবে, রোজ রোজ খাবার নষ্ট করতে পারবো না। আজকে কেউ বাইরে খেতে পারবে না। অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকালাম। বাবা মুখ এতটুকু হয়ে গেছে। মায়ের বিখ্যাত পাউরুটি দিয়ে সকালের নাস্তা সম্পূর্ণ হলো। আজকের পাউরুটি ততটাও খারাপ লাগেনি। শওকত সাহেব মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। আন্টি শরীফুলের সাথে কথা বলছে। শরীফুল খুব হাত নাড়ছে। এই ছেলেটা কেন ওদের পেছনে লেগে থাকে কে জানে। বাবা বললেন, আপনারা এখনো থানার ভেতরে ঢোকেননি? শওকত সাহেব বললেন, না, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, একসাথে গেলেই ভালো হয়। আচ্ছা বেশ, চলুন, দেরি করলে দারোগা সাহেব রেগে যেতে পারেন। দারোগা সাহেব ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছেন, যেন আমার মুখের মধ্যে কারো ছায়া দেখতে পাচ্ছেন। আন্টি বললেন, দারোগা সাহেব একটু তাড়াতাড়ি করুন, তনিমাকে নিয়ে বেশিক্ষণ থানায় থাকতে চাই না। আপনাদেরকে এখানে বসিয়ে রেখে গল্প করার কোনো ইচ্ছে আমার নেই। তনিমার কাছ থেকে অপহরণের বিষয়টি জানতে হবে, বিধায় আপনাদের ডাকা হয়েছে, বিনা কারণে গল্প করার জন্য ডাকিনি। আন্টি একটু মিইয়ে গেলেন। শওকত সাহেব বললেন, তনিমাকে যা জিজ্ঞেস করুন, তবে একটু খেয়াল রাখবেন, বুঝতেই তো পারছেন বাচ্চা মেয়ে। জি বুঝতে পারছি। তনিমা, তুমি মাঝের চেয়ারটায় বসো। তনিমা চেয়ারটা টেনে বসলো। তার মুখ ভাবলেশহীন, আমার দিকেও খুব একটা তাকাচ্ছে না। দারোগা সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, তনিমা, তুমি সুস্থ আছো? মন ভালো আছে তোমার? তনিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। চাপা গলায় বলল, জি আমি ঠিক আছি। এ কদিনের কথা মনে আছে তোমার? কিছু কিছু মনে আছে, সব মনে নেই। সব কিছু মনে থাকাটা কাজের কথা না। তারপর বলো, তুমি শেষবার কোথায় ছিলে? কে তোমার কাছে এসেছিল? শেষবার আমি স্কুলে ছিলাম। স্কুল ছুটির পর ভাবলাম ডাক্তার সাহেবের সাথে দেখা করে ওনাকে ধন্যবাদ জানিয়ে আসি। দুঃস্বপ্ন দেখা ঠিক হয়ে গেছে। এই কথাটা বললে হয়তো উনি খুব খুশি হবে। হঠাৎ করে ডাক্তার সাহেবকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হলো কেন? কেউ কি তোমায় বলেছিল? হ্যাঁ তো, ক্লাসের দিদিমণি বললেন, কেউ আমাদের উপকার করলে তাকে ধন্যবাদ জানানো উচিত। কৃতজ্ঞতা স্বীকার করা আদর্শ মানুষের একটা গুণ। তারপর তখন আমার মনে হলো ডাক্তার সাহেব আমার অনেক বড় উপকার করেছেন। কদিন একবারও দুঃস্বপ্ন দেখিনি, তাই ওনাকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম। কিভাবে গেছিলে? প্রথমে স্কুলের সামনের দোকান থেকে দুটো চকলেট কিনলাম, তারপর একটা রিক্সা ঠিক করলাম। রিক্সাওয়ালা কাকা এই গরমে চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিল। তুমি কারো কাছে জানতে চাওনি কেন উনি চাদরে মুখ ঢেকে রেখেছিলেন? চেয়েছিলাম, বলল অনেক ধুলো, মাস্ক আনতে ভুলে গেছে, তাই চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন। তারপর উনি অনেক কিছু জিজ্ঞেস করলেন, কোথায় থাকি, কিসে পড়ি, বাড়িতে কে আছে, সব কিছু। তুমি ঠিকঠাক জবাব দিয়েছিলে? হ্যাঁ। তারপর উনি আমাকে ডাক্তার সাহেবের চেম্বারের সামনে নামিয়ে দিলেন। আমি ভাড়া দিতে গেলে নিলেন না, বললেন টাকা লাগবে না, তুমি যাও। কখনো এমন কাজ করবে না, মানুষ পরিশ্রম করে টাকার জন্য। তোমার কাছে টাকা থাকার পরেও যদি কেউ বিনামূল্যে কাজ করে দিতে চায়, তাহলে যাচাই করে নেবে। তনিমা মাথা নাড়ালো। দারোগা সাহেব শান্ত গলায় বললেন, তারপর কি হলো? তারপর ডাক্তার সাহেবের চেম্বারে গেলাম। উনি একাই বসেছিলেন। কথা বললাম, চকলেট দিলাম। ডাক্তার সাহেব আমাকে ভীষণ বকা দিলেন। কেন বকা দিলেন? একা এসেছি কেন এজন্য। তারপর ডাক্তার সাহেব নিজে এসে একটা রিক্সা ঠিক করে দিলেন। ওনাকে ভাড়া দিয়ে বললেন সোজা বাড়িতে নামিয়ে দেবে। আমার সময় নেই, সেজন্য যেতে পারছি না। তুমি বাড়ি গেলে না কেন? ওই রিক্সায় কিছু দূর যাওয়ার পর আগের রিক্সাওয়ালাকে দেখলাম। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন। আমাকে ডেকে দাঁড় করালেন, আইসক্রিম কিনে দিলেন। তারপর জানতে চাইলেন আমি কোথায় যাচ্ছি। বললাম বাড়ি যাচ্ছি। কিন্তু তুমি তো বাড়ি গিয়েছিলে না, কোথায় গিয়েছিলে? আমার একটা কলম কেনার দরকার ছিল, তাই মোড়ের মাথায় এসে রিক্সাওয়ালা ছেড়ে দিলাম। এই বলে যে দোকান থেকে কলম কেনার পর হেঁটে চলে যাব। সামনেই আমার বাড়ি। রিক্সাওয়ালা আমাকে নামায় দিয়ে
নামিয়ে দিয়ে চলে গেলেন। অবশ্য বারবার জিজ্ঞেস করেছিলেন একা যেতে পারবো কিনা। আমি বললাম পারবো। কখনো এমন কাজ করা উচিত না, নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে রিক্সা থেকে নামা উচিত, বিশেষ করে তোমার মতো বাচ্চা মেয়েদের। আজকাল মানুষের দুনিয়ায় নেই, বিশ্বাসের দুনিয়া হয়ে গেছে। যাই হোক, তারপর বলো। আমি কলম কিনে ফিরছিলাম, তখন ওই চাদরে মুখ ঢাকা রিক্সাওয়ালা কাকু আবার এলেন। বললেন, তোমার শরীর খারাপ দেখাচ্ছে, চলো বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি। আমারও মাথাটা ঝিমঝিম করছিল, তাই রাজি হয়ে গেলাম। তবে উনি বাড়ির দিকে গেলেন না, উল্টো পথে চলে যেতে লাগলেন। তখনও তুমি কিছু বলনি? বলেছিলাম। উনি বললেন দোকান থেকে বাজারের ব্যাগ নিবে। তারপর আর কিছু মনে নেই। অজ্ঞান হয়ে গিয়েছিল বোধহয়। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। আমার পাশে একটা মহিলা ক্রমাগত কাঁদছিল। ওনাকে আমি চিনতে পারছিলাম না। অনেক লোক মিলে কাজটা করেছে। তারপর কি কিছু মনে আছে? হ্যাঁ, মহিলা নিজেকে মা বলেছিল, আমার মা বলেছিল। আমি সব বুঝতে পারলেও কথা বলতে পারছিলাম না। মুখের মধ্যে কাপড় ঢোকানো ছিল, তারপর মাস্ক পরা। কেউ বুঝতেও পারছিল না। এক পর্যায়ে মহিলাটা আমাকে ধরে নিয়ে হাঁটতে শুরু করলেন। পাশের বেডের এক মহিলা বলল, কোথায় যান? উনি বলল টেস্ট করিয়েছিল, সেই রিপোর্ট আনতে। তারপর উনি আমাকে নিয়ে হাসপাতালের পেছনে চলে আসে, তারপর একটা গাড়িতে তুলে নিয়ে যায়। গোটা সময়ে তুমি কারো কাছে সাহায্য চাইতে পারোনি? কোনো প্রকার ইশারা বা কিছু? না, পারিনি। আমার কেমন অদ্ভুত লাগছিল। আমার মুখের মধ্যে তো কাপড় দেওয়া ছিল। এরপর কোথায় নিয়ে গেছিল জানি না। দারোগা সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন, তরল গলায় বললেন, মানুষ যে কবে মানুষ হবে? শওকত সাহেব বললেন, এত কিছু হয়ে গেল, কোনো মানুষ ঠিক পেল না? শওকত সাহেব, আজকাল মানুষ নিজেদের নিয়েই খুব ব্যস্ত। হাসপাতালে সবার রোগী থাকে, নিজেদের দেখে সময় পায় না। তবু অনেকে খুব বিনয়ী হয়, সাহায্য করে, কিন্তু অতটাও খেয়াল করার সময় পায় না। বাবা বললেন, আপনি ভুল বলছেন। হাসপাতালে সবাই খুব ভালো হয়, অনেক পরোপকারী। তা হয় ঠিক, কিন্তু কত সময়? আমার নিজের দেখা আছে, হাসপাতাল থেকে কাপড় চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে। ভালো কিছু দেখোনি? অবশ্যই দেখেছি। এক রোগী অন্য রোগীর হাত ধরে বেডে পৌঁছে দিচ্ছে, অন্য রোগীর লোক এসে মাথায় পানি দিয়ে দিচ্ছে। ভালো করে আড়ালে খারাপ কাজগুলো চাপা দেওয়া যায় না, দুটোই পাশাপাশি থাকে। শওকত সাহেব প্রসঙ্গ পাল্টে বললেন, তনিমাকে খুঁজে পেলেন কিভাবে? খোঁজ খবর নিয়ে দেখেছি, পুলিশরা অনেক জায়গা থেকে খবর পায়। আপনি কি বলতে চাইছেন না? না, আপাতত বলতে চাচ্ছি না, কিছু মনে করবেন না। শওকত সাহেব মাথা দোলাতে লাগলেন। থানা থেকে বেরিয়ে একটা রেস্তোরাঁয় গেলাম। বাবাই নিয়ে এলেন সবাইকে। শরীফুল আমার দিকে তাকিয়ে ক্রমাগত হাসছে। বিষয়টা আমার ভালো লাগছে না। জীবনে প্রথমবার যাকে ভালো লেগেছিল সে খুব বিশ্রীভাবে আমায় প্রত্যাখ্যান করেছে। প্রথমে আমার আবেগকে প্রশ্রয় দিয়েছে, বাড়ি পর্যন্ত গিয়ে দিলু কাকার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারপর হঠাৎই ওনার মনে হলো আমার বয়স কম, অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে পারবেন না। আচ্ছা, আমি কি আবার ওনার কাছে যাব? গিয়ে বলবো যে ডাক্তার সাহেব শুনুন, আমার বয়স 13 নয়, মা বলেছে আমার বয়স 16 বছর হয়ে গেছে, এখন কি আমাদের বিয়ে করা যায় না? তাছাড়া আপনার বয়স কত বছর? 40 ছাড়িয়ে গেছে নাকি? 30 বছর আহামরি কিছু না। বর্তমান যুগে চাকরি পেতে পেতে অনেক ছেলে 30 বছর হয়ে যায়, তাই বলে কি তারা বিয়ে করে না? অবশ্যই করে, খুঁজে খুঁজে কচি মেয়ে বিয়ে করে। আপনি কি তাদের থেকে খুব আলাদা? শরীফুল পাশের টেবিলে বসেছিল, আমার দিকে একটু ঝুঁকে এসে বলল, একা একা কী সব বলছো? আমাকেও গালাগাল দিচ্ছ না তো? ক্ষীণ গলায় বললাম, না, আপনাকে গালাগালি দিচ্ছি না। শওকত সাহেব ছোট মতো অনুষ্ঠানের আয়োজন করেছেন, বলা বাহুল্য মেয়ে ফিরে পাওয়ার আনন্দে ওনার এই আয়োজন। দুপুরে খাওয়া দাওয়া হবে, সকালের নাস্তা শেষ করে ওনার বাড়িতে যাব। আজ খাওয়ার টেবিলের পরিবেশ ভিন্ন। মা পাউরুটির বদলে পরোটা বানিয়েছে, ডিম ভাজা, ডাল আর রসগোল্লা। বাবা বললেন, আজ হঠাৎ তোমার কি হলো? পাউরুটি দেখছি না যে। আমি বাবার দিকে তাকিয়ে হাসলাম। মা বলল, সকাল সকাল পাউরুটি খেয়ে তোমার অভ্যাস হয়ে গেছে, ওটা পরিবর্তন করা দরকার। তা এসব কি বানিয়েছো তুমি, নাকি হোটেল থেকে নিয়ে এলি? মা গলায় স্বর পরিবর্তন করে বলল, আমি কি রান্না জানি না নাকি? জানো, খুব জানো। মা হাসলো, বাবাও হাসছেন। সুখী পরিবারের দৃশ্য। তবুও আমার সাথে দৃশ্যটা ভালো লাগলো না, কেমন যেন লোক দেখানো মনে হলো।
সত্যি বলতে ভালো কোনো জিনিস আমার ভালো লাগে না। আচ্ছা, আমি মানসিক রোগী নয় তো? পৃথিবীর ভালো জিনিসগুলোকে ভালো মনে করতে পারি না। সব কিছুতেই সন্দেহ হয়। কেন হয়? এমন চলতে থাকলে আস্তে আস্তে পাগল হয়ে যাব নিশ্চয়ই। বাবা আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, এত কি ভাবছিস? এত তাড়াতাড়ি কর, যেতে হবে তো। ও হ্যাঁ, খাচ্ছি। ডিম ভাজায় লবণের ছিটে ফোটা নেই, তবুও খেতে মন্দ লাগছে না, ভালো লাগছে। মা এখানে নেই, রান্নাঘরে গেছেন। চাপা গলায় বললাম, বাবা একটা কথা বলবো? বাবা পরোটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, কি কথা? আমি একটু তুলসীর সাথে দেখা করতে চাই। উনি মায়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারেন। কি হবে দেখা করে? পদ্ম তো আর নেই। বুকের মধ্যে ধক করে উঠল। ধরা গলায় বললাম, তবুও। বাবা কিছু বলতেন, কিন্তু মা আসছে দেখে থেমে গেলেন। মা বলল, সকাল 9টার মধ্যে ও বাড়িতে থাকতে হবে। বাবা কিছু বলতেন, কিন্তু মা আসছে দেখে থেমে গেলেন। মা বলল, সকাল 9টার মধ্যে ও বাড়িতে থাকতে হবে। আপা বারবার করে বলে দিয়েছে আমাকে, দুবার কলও দিয়েছে। বাপ মেয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তরিমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেকটা বিয়ে বাড়ির মতো লাগছে। শৌকত সাহেব কারণে অকারণে ছুটোছুটি করছে। শরীফুল আবার পিছন পিছন দৌড়াচ্ছে। মা আন্টির কাছে গেছেন, বাবা সামনের দিকে বসে আছে। ঘরের মধ্যে অনেক লোক। এত লোকজন আমার ভালো লাগে না। তরিমাদের পুকুর পাড়টা বেশ সুন্দর, খানিকটা নিলিবিলি জায়গা। পুকুরের পানি পচে গেছে বিধায় কেউ এদিকে আসে না। সিঁড়ি বাঁধানো আছে। আমি গিয়ে সিঁড়ির কোনায় বসলাম। আপাতত দৃষ্টিতে আমাকে খুব সুখী মানুষ মনে হয়। মা বাবা নেই, তবুও দুজন মা বাবা পেয়েছি। বাবা আমায় নিজের মেয়ের মতো ভালোবাসে। দিলু কাকার কাছে চলে যাওয়ার পরও তারা আমায় প্রত্যাখ্যান করেনি, আদরে আগলে নিয়েছে। আমার খুব কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু আমি তা পারছি না। কেন পারছি না তাও বুঝতে পারছি না। পুকুরের পানি পচে সবুজ হয়ে গেছে, হয়তো শৈবাল জমেছে। জন্মানোর আকতি বুঝি মৃত্যুতে গিয়ে বিলীন হয়ে যায়। একা বসে আছো কেন? পেছন ফিরে ফিরে দেখি ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। চোখের নিচে কালচে দাগ পড়ে আছে। তার মুখে হাসি হাসি। কি হলো, কথা বলছো না কেন? কিছু হয়নি, এমনিতেই। আপনি এখানে? শৌকত সাহেব দাওয়াত করেছেন, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার দিকে নজর পড়ল। জেলে থেকে ছাড়া পেয়েছেন কবে? জামিনে বের হয়ে এসেছিলাম। এখন তো কেসই শেষ হয়ে গেছে। আচ্ছা ভালো। শৌকত সাহেবের কাছ থেকে তোমার ব্যাপারে শুনলাম। উনি বললেন তুমি একটু বেশি পাকনা কথা বলো। দারোগা সাহেব তোমাকে গোয়েন্দা হওয়ার অফার দিয়েছেন, সত্যি নাকি? দেখুন, আমি যেসব কথা বলি তার একটাও আমার নিজের বানানো নয়। এই কথাগুলো আমি আগে পরে কোথাও না কোথাও শুনেছি। আপনি একাধারে কতগুলো গল্পের বই পড়েন, মুভি দেখেন, দেখবেন আপনার কথা বলার ধরন পাল্টে গেছে। এটা খুব স্বাভাবিক বিষয়। ডাক্তার সাহেব ভ্রু কুঁচকে বললেন, জ্ঞান দিচ্ছ? আমি সহজ গলায় বললাম, আপনাকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি শুধু নিজের হয়ে সাফাই গাইছি। এটা কি তোমার নিজের কথা? না, এটাও একটা মুভিতে শুনেছিলাম। আমার বলা 95 ভাগ কথা, অন্যের বাকিটা আমার নিজের। সেই 5 ভাগ একটা কথা বলো তো শুনি। আপনি এখান থেকে যান, অনুষ্ঠান বাড়ি। ফকিরের এদিকটায় কাপড় দিয়ে ঘেরা, কেউ দেখলে উল্টো পাল্টা ভাববে। এটা কি তোমার নিজের কথা? 30 ভাগ নিজের। ডাক্তার সাহেব হো হো করে হেসে উঠলেন। কিছু মানুষ হাসলে তাদের এত সুন্দর লাগে যে ইচ্ছে করে আরও কয়েকটা কথা বলে তাদের হাসিয়ে দিই। ওরা হাসতে থাকুক, আমি চোখ ভরে দেখি। ডাক্তার সাহেব বললেন, তুমি আমার উপর রেগে আছো তাই না? না, আমি আপনার উপর রেগে নেই। রাগ করার মতো কিছু হয়নি। আমাকে অবাক করে দিয়ে ডাক্তার সাহেব বললেন, হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আপনি ভুল ভাবছেন ডালিয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি মনের ডাক্তার। মন পড়তে না পারলেও বুঝতে পারি। প্রথম থেকে তোমার মতো আমিও নিজের আবেগকে প্রশ্রয় দিয়েছি। সুন্দরী মেয়েকে নিজের করে পাওয়ার ইচ্ছে দমিয়ে রাখতে পারিনি। তোমাকে প্রস্তাব দিয়েছি, এমনকি তোমার বাবার কাছে গিয়েও প্রস্তাব দিয়েছি। তারপর নিজেকে গুটিয়ে নিয়েছি। এখানে আমার প্রচুর দোষ আছে, বলতে পারো অন্যায় করেছি আমি, আমার মতো তুমিও। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, এসব কথা বলে আমাকে বিব্রত করবেন না। আপনি আমাকে জানিয়ে দিয়েছেন, আমি মেনে নিয়েছি। এবং আমি আপনাকে এটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আমার জন্য দ্বিতীয়বার আপনাকে আর জেলে যেতে হবে না।
আমি কোনো উল্টোপাল্টো কাজ করব না। তুমি আমাকে ভুল বুঝছো, ধীর গলায় বললাম। আমি আপনাকে ঠিক বুঝতে পারছি। আপনার বয়স বেশি, শিক্ষিত মানুষ, এজন্য মনে করেন আপনি সব বুঝতে পারেন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। আমি বাচ্চা মেয়ে, তাই পারবো না। সত্যি বলতে আমি ততটাও বাচ্চা না। আমার বয়স 16 বছরের বেশি। 8 মাস পরে তার 17 বছর হবে। কাজেই আমাকে বাচ্চা ভাবা ভুল। 16 বছর বয়সেও মানুষ বাচ্চাই থাকে। যাই হোক, এটা কি তোমার নিজের কথা? না। ডাক্তার সাহেব কিছু বলতে যাবে, তার আগে শওকত সাহেব আসলেন। স্বাভাবিক গলায় বললেন, ডাক্তার সাহেব কখন এলেন? ভেতরে আসেন। ডাক্তার সাহেব বললেন, এই তো একটু আগে ডালিয়ার সাথে কথা বলছিলাম। কথা শেষ? তাহলে ভেতরে আসুন। ডাক্তার সাহেব ওনার সাথে চলে গেলেন। শরীফুল দাঁত খিচিয়ে বলল, ওই ডাক্তারকে আমার সুবিধার মনে হয় না। কি বলেছিল তোমাকে? আমি বললাম, কিছু বলছিল না। তাছাড়া ওনাকে আমার খুব একটা অসুবিধারও মনে হয় না। উনি আমার ডাক্তার ছিলেন। ওহ, জানতাম না। পৃথিবীর সব জিনিস যে আপনি জেনে থাকবেন এমন ব্যাপারটা এমন না। শরীফুল হাসল, লজ্জামাখা হাসি। দেখতে ভালো লাগলো না? দুজন পুরুষের কি অদ্ভুত বিপরীত্ব। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে বিকেল হয়ে আসলো। বাবা বললেন, ডালিয়ার মা শোনো, তুমি এখানে কিছুক্ষণ থাকো। আমি ডালিয়াকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, সন্ধ্যার আগে চলে আসব। মা বলল, কোথায় যাবে? সুজন সাহেব আসবে। মা কিছু আর জিজ্ঞেস করলেন না। সুজন সাহেব বাবার সাথে মাছের ব্যবসা করেন। বাবা সুজন সাহেবের সাথে দেখা করলেন না। আমাকে নিয়ে খুলনার বাসে উঠে বসলেন। সরু গলায় বললেন, তুলসীর সাথে দেখা করতে যাচ্ছি। আমার কথা হয়েছে, কি কি জানতে চাইবে ঠিক করে নাও। বেশিক্ষণ থাকতে পারবো না। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। বাবার মুখ ভাবলেশহীন। তুলসী আন্টি বেশ আন্তরিক। প্রথম দেখায় আমাকে জড়িয়ে ধরলেন। আদুরি গলায় বললেন, পদ্মর মতো দেখতে হয়েছে। তিলটা একদম পদ্মর মতো। বাবা বললেন, কিছু অর্ডার করুন। রেস্তোরাঁয় এসে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে না। আন্টি কিছু অর্ডার করলেন না। ব্যাগ থেকে একটা বক্স বের করতে করতে বললেন, ডায়েট করছি, আপনারা খান। আমি বললাম, একটা কথা বলবেন? শশায় কামড় দিতে দিতে উনি বললেন, কি কথা মা? মায়ের দিলু ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক ছিল নাকি? একদম না, শুধু দিলুর সাথে সম্পর্ক ছিল। আপনি নিশ্চিত জানেন? হ্যাঁ, নিশ্চিত জানি। দিলু আমাকে বলেছিল মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। মিথ্যে বলেছে, কারোর সাথে সম্পর্ক ছিল না। বরং ওই দিলুটাই খারাপ ছিল। আমি ছোট করে আচ্ছা বললাম। বুকের উপর থেকে পাথর নেমে গেল। এখন নিজেকে হালকা মনে হচ্ছে। খুলনা থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তুলসী আন্টি খুব ভালো মানুষ। আসার আগে আমাকে কতগুলো ফুল কিনে দিলেন। বাবা আমায় নিয়ে সোজা বাড়ি ফিরলেন না, অন্য কোথাও নিয়ে গেলেন। মসজিদের পাশে সারি সারি কবর। বাবা ভাঙাচোরা একটা কবরের দিকে হাতের ইশারা করে বললেন, এটা তোমার জন্মদাত্রী মায়ের কবর। কবরের দিকে তাকালাম না, তাকালাম বাবার মুখের দিকে। বাবার মুখে ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে। সেই আলো তাকে সুন্দর দেখাচ্ছে। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মানুষ। শুধু চেহারার দিক থেকে নয়, মনের দিক থেকেও সুন্দর, খুব সুন্দর। এই মানুষটা কেন আমার নিজের বাবা হলো না? আল্লাহ কি আমায় ওনার সন্তান বানাতে পারতেন না? আমার স্কুল ব্যাগটা তনিমাদের বাড়িতে ফেলে এসেছিলাম। কোথাও গেলে এই জিনিসটা সবসময় আমার সাথে থাকে। ব্যাগের মধ্যে ছোট্ট একটা চিরকুট পেয়েছি, তাতে সুন্দর করে ভালোবাসি লেখা, সাথে একটা মোবাইল নম্বর। বুঝতে বাকি রইল না এটা শরীফুলের কাজ। ছেলেটার হাব ভাব আমার একটুও সুবিধার মনে হয় না। সারাক্ষণ আঠার মতো পিছনে লেগে থাকে। মায়ের মোবাইলটা নিয়ে বাগানে এলাম। এ সময় এদিকে কেউ আসবে না। মা রান্না করছে, বাবা খবরের কাগজ পড়ছেন। দুজনেই নিজের মতো ব্যস্ত। দুবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। ওপাশ থেকে একটা ছেলে বলল, আমি জানতাম তুমি কল দেবে। কে আপনি? অচেনা মানুষকে কল দিয়েছেন কেন ম্যাডাম? যদি বিপদে পড়েন। চেনা অচেনার কথা নয়, আমার ব্যাগে একটা চিরকুট পেয়েছি, তাতে আপনার নাম্বারটা লেখা, তাই কল দিলাম। নম্বর পেলে যে কল দিতে হবে তেমন তো কথা নেই। কড়া গলায় বললাম, শরীফুল সাহেব, এসব হেয়ালি আমার একদম ভালো লাগে না। আপনি এসব বলছেন কেন? শরীফুল ভাবলেশহীন গলায় বলল, সব কিছু বোঝার পর কে আপনি এই প্রশ্নটা করার মানে কি? যদি চিরকুটির কথা বলো তাহলে বলবো আমি আমার মনের কথা স্বীকার করছি। মনের কথা নিশ্চয় দোষের নয়। না, মনের কথা স্বীকার করা দোষের নয়। তাহলে কোন
কোন তাহলে তাহলে নেই, কোনো তাহলে তাহলে নেই। ডালিয়া শোনো, আমি তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। তোমাকে ছাড়া বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। কোথায় দেখা করতে পারবেন? তোমার স্কুলের সামনে। ঠিক আছে। তোমার স্কুল 10টার দিকে শুরু হয়, আমি 9টার সময় আসব। ভালো থাকবেন। আরও কিছুক্ষণ কথা বলি? কঠিন গলায় বললাম। না। শরীফুল কল কেটে দিল। আজকাল গল্প পড়ার অদ্ভুত নেশা জেগেছে। রাতেও রূপার আংটি নামে একটা গল্প পড়লাম। গল্পের নায়ক নীরব। ছেলেটার কাজকর্ম আমার কাছে খুব ভালো লেগেছে। উদ্ভট স্বভাবের ছেলে। রাস্তায় গল্পের বই পড়তে পড়তে হাঁটে। বাবা নেই, মামার বাড়িতে মানুষ। বড় মামার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করা। সব কিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন হোস্টেল থেকে বাড়ি ফেরার পথে জানতে পারে সেই মেয়ে পালিয়ে গিয়েছে। যাওয়ার আগে একটা চিঠি লিখে রেখে গেছে। নীরবকে সে বিয়ে করতে পারবে না। সেই চিঠি পড়েও নীরব তাকে অবিশ্বাস করতে পারেনি। ভালোবাসার মানুষকে কতটা বিশ্বাস করলে সব কিছু তুচ্ছ করা যায়, গল্পটা না পড়লে বুঝতেই পারতাম না। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া বাগদত্তাকে কেউ এভাবে খোঁজ করতে পারে জানা ছিল না। গল্পটা মানাল নামের একটা মেয়ের লেখা। কি অদ্ভুত নাম! মানাল কারো নাম হয় নাকি? শরীফুল স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে দুটো গোলাপ ফুল। প্রেমের প্রস্তাব দিতে ফুল লাগে কেন? শুধু মুখে ভালোবাসি বলা যায় না? কাউকে জিজ্ঞেস করতে হবে? শরীফুল বলল, তুমি এত সহজে রাজি হয়ে যাবে ভাবতে পারিনি। কিসের জন্য রাজি হয়ে যাব? শরীফুল লজ্জা হয়ে গেল। নিচু গলায় বলল, কিছু না। তুমিও না কিসব প্রশ্ন করে বসো। শরীফুল সাহেব, বলো, বিয়ে করবেন আমাকে? শরীফুল চোখ বড় করে আমার দিকে তাকালো। বিস্মিত গলায় বলল, বিয়ে করব মানে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই জানতে চাইলাম বিয়ে করতে পারবেন কিনা। বিয়ে তো নিশ্চয়ই করব, আগে বিয়ের অনুমতি পাই। 21 বছর হতে এখনো অনেক দিন বাকি। বয়স হোক, তখন দেখা যাবে। বিয়ের জন্য অনুমতি লাগে, প্রেম করার জন্য অনুমতি লাগে না? শরীফুল চোখ ছোট করে আমার দিকে তাকালো। আমি হালকা গলায়, বিয়ের বয়স যেহেতু হয়নি, তাহলে কাগজে কলমে বিয়ে করার অনুমতি নেই। এমনই ঘরোয়াভাবে সবার উপস্থিতি কালেমা পড়িয়ে বিয়ে হবে। আপনি আপনার বাড়ি থাকবেন, আমি আমার বাড়িতে থাকব। মাঝে মধ্যে দেখা হবে, এমনি টুকটাক কথাও বললাম। তারপর বিয়ের বয়স হলে তখন ঘটা করে বিয়ে হবে। তখন সংসার শুরু করব। করবেন বিয়ে? আমি আমার বাবা মাকে রাজি করিয়ে ফেলব। শরীফুল আমতা আমতা করে বলল, বিয়ে করে বউকে খাওয়াবো কি? তাছাড়া আমার তো এখনো বয়স হয়নি। আগে কিছুদিন রিলেশন কন্টিনিউ করি, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। আমি হাসলাম, বরফ শীতল গলায় বললাম, শরীফুল সাহেব, লোক দেখানো ভালোবাসা আমার চাই না। শরীফুল ভ্রুকুচকে বলল, কোনটা লোক দেখানো ভালোবাসা? হাজার মানুষ আছে যারা রিলেশনশিপ বিয়ে পর্যন্ত নিয়ে গেছে, কত শত সম্পর্ক পূর্ণতা পেয়েছে। এগুলো নিশ্চয়ই লোক দেখানো ভালোবাসা না। যেগুলো পূর্ণতা পায়নি সেগুলোর কি হবে? এমন অনেক ছেলে মেয়ে আছে যারা শেষ পর্যন্ত প্রেমিককে বিয়ে করতে পারেনি। একজনকে বেঈমান খেতাব দিয়ে অন্যের সাথে সংসার করেছে। বিয়েতেও কিন্তু ডিভোর্স হয়। এসব আলোচনা আমার ভালো লাগছে না। আমি আপনার সাথে কোনো প্রকার প্রেমের সম্পর্কে রাজি না। যদি বিয়ে করতে চান তাহলে পরিবার নিয়ে আমার বাড়িতে আসবেন, আমি বাবাকে বলে রাখব। শরীফুল বিরক্তির নিঃশ্বাস ফেলল। আমি কিছু না বলে স্কুলের ভেতর ঢুকে গেলাম। প্রেম করতে কোনো সমস্যা নেই, বিয়ে করতে গেলে যত সমস্যা। দায়িত্ব নেওয়ার যোগ্যতা সবার থাকে না। ছোটবেলা মায়ের মোবাইলে একটা ভিডিও দেখলাম। কয়েকটা ছেলে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে, প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীর পুরুষ। কথাগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো। তাছাড়া প্রেমের ব্যাপারটা আমার কাছে কেমন যেন চুরি চুরি লাগে। লুকিয়ে লুকিয়ে দেখা করা, চুপি চুপি কথা বলা। সত্যি বলতে লুকোচুরি ভালো লাগে না। একটা ক্লাসেও মনোযোগ দিতে পারলাম না। সমাজ ম্যাডাম কী সব বকবক করছেন বুঝতে পারছি না। এটাই শেষ পিরিয়ড। বিরক্ত চোখে বইয়ের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম বললেন, ডালিয়া দাঁড়াও। ভদ্র মেয়ের মতো উঠে দাঁড়ালাম। ম্যাডাম কোমল গলায় বললেন, শুনলাম তুমি অসুস্থ ছিলে, ঠিক আছো এখন? জি ম্যাডাম, এখন ঠিক আছি। তোমার বাবা খুব ভালো মানুষ, স্কুলে এসে তোমার কথা বলে গিয়েছিলেন। যাই হোক, বসো। একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। বাবারা বোধ হয় এমনই হয়। স্কুলের সামনের ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর করে একটা মেয়ের সাথে কথা বলছেন। মেয়েটা খুব হাসছে,
কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব করতে লাগলাম। বারবার এই লোকটার সাথে দেখা হয় কেন? আমি তো ওনাকে দেখতে চাই না, একটুও দেখতে চাই না। ডাক্তার সাহেবকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ উনি ডাক দিলেন। স্বাভাবিক গলায় বললেন, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। কেমন চলে সব? আমি কিছু বলার আগে ওনার সাথে থাকা মেয়েটি প্রশ্ন করলো, মেহেদি, এই মেয়েটাকে তুমি ওকে কিভাবে চেনো? ডাক্তার সাহেব বললেন, কেউ না, কিছু সমস্যা নিয়ে চেম্বারে এসেছিল। কঠিন মুখে বললাম, কেউ না তো ডেকে জিজ্ঞেস করছেন কেন কেমন আছি? আমি কি নিজ থেকে আপনার সাথে কথা বলতে এসেছি নাকি? মেয়েটা বলল, এই মেয়ে, তুমি এমন রিয়াকশন কেন করছো? মেহেদি কি এমন বলেছে? কড়া গলায় বললাম, আপনার মেহেদি কি বলেছে শোনেননি নাকি? আমাকে এ ধরনের কথা বলার মানে কি? কি এমন বলেছে তোমাকে? কথার জবাব দিলাম না, পেছন ফিরে হাঁটা শুরু করলাম। উনি কয়েকবার পেছন ডাকলেন, ফিরে তাকালাম না। আমার কিছু ভালো লাগছে না, কাঁদতে ইচ্ছে করছে। একবার মনে হচ্ছে মরে যায়। মানুষ শুধু শুধু বেঁচে থাকে কেন? কি এমন আছে এই পৃথিবীতে? কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই, কিছুই না। বাড়ি ফিরে দেখি মা বাবার সাথে ঝগড়া করছেন। বাবা নাকি কোন মেয়েকে নিয়ে রিকশায় ঘুরেছেন। মায়ের এক বান্ধবী তাকে কল দিয়ে সে কথা বলেছে। বাবা মাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু মা কোনো কথা শুনতে রাজি না। বিছানায় পিঠ এলিয়ে দিলাম। খুব ক্লান্ত লাগছে, চোখে ঘুম জড়িয়ে আসছে। ছোটবেলা থেকে এই রোগটা আমায় কুরে কুরে খায়, মাঝে মধ্যেই শরীর ছেড়ে দেয়। খুব ক্লান্ত লাগে, দু চোখে ঘুম জড়িয়ে আসে। কি তীব্র সেই ঘুমের চেষ্টা! ইচ্ছে করে 1000 বছর ঘুমিয়ে থাকি। পৃথিবীতে কত জিনিস আবিষ্কার হয়, মানুষ চাঁদেও যায়। মন নিয়ন্ত্রণ করার মেশিন আবিষ্কার কেন হয় না? মনে কষ্ট যে সহ্য করা যায় না। বিকট শব্দে ঘুম ভাঙল। বিছানায় উঠে বসলাম। মা বাবার মাথায় ফুলদানি দিয়ে আঘাত করেছে, রক্তে সারা ঘর ভিজে যাচ্ছে। বাবা 2 হাত দিয়ে চেপে ধরে আমায় ডাকছেন। সেই কণ্ঠস্বর হালকা, বাতাসে নামিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার ওঠা উচিত, অ্যাম্বুলেন্স ডেকে বাবাকে হাসপাতালে নিতে হবে। বাবার পুরোপুরি অজ্ঞান হয়ে যায়নি, কিছুটা জ্ঞান আছে। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বেঁচে যাবেন, কিন্তু আমার উঠতে ইচ্ছে করছে না। শক্তিহীন হয়ে পড়েছে একদম। বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। আমি ডালিয়া, বড় যত্নে বেড়ে ওঠা ফুলের নামে আমার নাম। মনোরম পরিবেশে দক্ষিণা হাওয়ায় দুলতে থাকা ফুল, যা সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। তবে আমার সৌন্দর্য কারো হৃদয় স্পর্শ করতে পারেনি। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই থেকে শুরু শান্ত সাগরের জলোচ্ছ্বাসের মতো উথাল পাথাল ঢেউ। সেই ঢেউয়ের মাঝে নিজেকে খুঁজতে গিয়ে চোখের সামনে অনেক অজানা সত্যি ভেসে উঠেছে। কষ্টে মরে যেতে ইচ্ছে করছে, তবে আমি হেরে যাইনি। সব কষ্টগুলোকে বুকের ভেতর দাফন করে হাসি মুখে কথা বলছি। লোককে দেখিয়েছি আমি পাথর, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। তবুও যেন নিজেকে পাথর দেখানোর চেষ্টায় আমাকে বারে বারে পাথরের আঘাত দিয়েছে। আমি ডালিয়া, কালো চাদরে আবৃত সত্যির খোঁজে ব্যাকুল হয়ে থাকা ডালিয়া, যার গুরু গম্ভীর কথাগুলো পৃথিবীর কোনো মানুষের কাছে ভালো লাগেনি, যাকে কেউ পছন্দ করেনি, যার কষ্ট কারো হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়নি। সেই ডালিয়া 13 বছর বয়সেই জানতে পারি আমার বয়সটাও ভুল। পিতামাতার পালিত সন্তান, আসল বয়স 16 বছর 4 মাস 1 দিন। মায়ের মুখে এ কথা শুনে বিচলিত হয়নি। ভেবেছি 3 বছর 4 মাস 1 দিনের পথ এক মুহূর্তে পাড়ি দিয়ে নিজেকে চিনে নিয়েছি। কষ্টগুলোকে বাক্সে বন্দি করে মাটি চাপা দিয়ে রেখেছি। সেই কষ্টের বীজ থেকে গাছ জন্মেছে, ফুল ফুটেছে, প্রশান্তি ছড়িয়ে পড়েছে অন্তরাত্মায়। দিলু, এই এক নেমো খারাম লোক, যাকে আমি বাবার মতো সম্মান করেছি, আদরি গলায় কাকা ডেকেছি। দিন শেষে সেই আমার জন্মদাতা পিতা হয়ে সামনে দাঁড়িয়েছে। নিজের মেয়েকে দুবার বিক্রি করতেও তার হৃদয় কাঁপেনি। সেই পিতা নিজের মেয়ের চোখে অশ্লীলতার ছাপ এঁকে দিয়ে হাসি মুখে ঘুরে বেড়ানো পিতা, সন্তানের ওপর কালো জাদু করে তাকে নিজের বশে আনতে চাও পিতা। এই লোকটা বাবা নামের কলঙ্ক। আমি তাকে প্রচণ্ড রকমের ঘৃণা করি। শুনেছিলাম মানুষের জীবন নাকি নদীর মতো, সমান তালে চলতে পারে না, পথ বদলায়। আসলেই তাই। সেদিন ঘুম ভেঙে দেখি বাবা মায়ের চুলে আগুন লাগিয়ে দিয়েছে। দিলু কাকা জানালো, অবস্থা বেশি ভালো না, রাতের বেলা ঘরের মধ্যে আগুন দেখেছে।
এগুলো ভূত প্রেতের কাজ, বাড়ি বন্ধক দিতে হবে। আমি তার কথা বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সে সত্যি বলছে। সেদিন স্কুল থেকে ফিরে দেখি মা দিলু কাকার সাথে এক বিছানায় শুয়ে আছে। পরক্ষণে কেউ কোথাও নেই, সব জায়গা ফাঁকা। তীব্র যন্ত্রণাদায়ক এই কষ্ট থেকে মুক্তি পাবার আশায় বাবা আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। থমকে গেলাম। মানুষ এমন সুন্দর করে কথা বলতে পারে, আর কোনোদিন অন্য কারো কথায় কি এতটা মমতা জড়িয়ে থাকবে? চৈত্র শেষে এক পশলা বৃষ্টির মতো কৈশোর হৃদয় ভিজে ছিল ভালো লাগার অনুভূতিতে। সেই আমার প্রথম প্রেম, শেষ ভালোবাসা। তাকে দেখার পর আর কাউকেই ভালো লাগেনি। এই ভালোবাসার মানুষটাও আমায় কম কষ্ট দেয়নি। আবেগ দেখিয়েছে, কাছে টেনেছে, বিবেক দেখিয়ে ছুঁড়ে ফেলেছে, বয়সের দোহাই দিয়ে দূরে সরে যেতে চেয়েছে। তবে তার চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত আমি তাকে নিজের করে নিতে পেরেছি। সে আমায় ছেড়ে যেতে পারেনি। 11 বছর 8 মাস খুব কম না, না হলেও আহামরি কিছু বেশি নয়। অন্তত ভালোবাসার কাছে কিছুই না। কে বলতে পারে 20 বছর বয়সে 35 বছর কোনো সরকারি চাকরিজীবীর সাথে আমার বিয়ে হতো না? অথবা 28 ছুঁই ছুঁই মেয়ের জন্য 40 বছরের পাত্র খোঁজে হাঁপিয়ে যাওয়া সমাজের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। 12 বছরের যে ছেলেটা মায়ের গুছিয়ে রাখা টিফিন বাক্স নিয়ে স্কুলে যায়, বয়সটা তার কাছে সোনার হরিণ। এ তার রঙিন শৈশব, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। অন্যদিকে যে ছেলেটা পিঠে বস্তা ঝুলিয়ে কাগজ কুড়াতে বের হয়, সে ছেলেটা পেটের টানে হোটেলের টেবিল মুছে দেয়। যে ছেলেটা চায়ের কাপ হাত খরিদ্দারের দিকে এগিয়ে যায়, তাদের কাছে বয়স কিছুই না। জীবনের দায়িত্বই সব, বেঁচে থাকার তাগিদ, তার পেটের ক্ষুধা যে বয়স মানে না। সেদিন স্কুল থেকে ফেরার পর ঘুমিয়ে পড়েছিলাম। বিকট শব্দে বিছানায় উঠে বসি। মা বাবার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মেরেছে। চারদিক রক্তে মাখামাখি। বাবাকে বাঁচানোর তীব্র ইচ্ছে অনুভব করেছি, কিন্তু শরীরে শক্তি নেই। পরক্ষণে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। কোথাও কে নেই। এটা এটা কোনো নতুন সমস্যা না, আগেও আমার সাথে ঘটেছে। বাবাকে সব কিছু খুলে বললাম। তিনি আমাকে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। শুনলাম আমার উপর কালো জাদু করা হয়েছে। আমার মাথায় চুলে গিট দিয়ে বাড়ির মধ্যে পুঁতে রেখেছে। সেই চুল খুঁজে পেতে হবে, তবে এই সমস্যার সমাধান মিলবে। চুল না পেলে তার কিছু করার নেই। বাবা মা সারা বাড়ি তন্ন করে চুল খুঁজতে লাগলেন। আমার অবস্থা তখন খুবই খারাপ। এক নাগারে বমি করছি। ওষুধ ইঞ্জেকশন কোনো কাজ করছে না। বাবা দৌড়ে জেলে গেলেন। দিলু কাকার হাত পায়ে ধরে বললেন, ভাই, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ। আধুনিক চিকিৎসা কাজে দিচ্ছে না। দয়া করে বল, ওর চুল কোথায় রেখেছিস? তুই যা চাস তাই দেব, দরকার হলে জেল থেকে ছাড়িয়ে নেব। প্রত্যুত্তরে দিলু কাকা পিষ্টি হাসি হাসল। কুৎসিত মুখে বলল, পদ্মাকে অন্তঃসত্ত্বা নিয়ে এসেছিলাম, না হলে তোকে এই মেয়ের অবৈধ বাবা বলায় কোনো বাধা ছিল না। তোর যা ইচ্ছে ভাবতে পারিস, শুধু বল চুল কোথায় রেখেছিস। বাবা খুব কাঁদছিল, করুণ গলায় বলেছিলেন, বলে দে ভাই, আমার মেয়েটা মরে যাবে। দারোগা সাহেবও বাবাকে শান্ত করতে পারছিলেন না। বাবার অসহায় কান্না ভেজা মুখটা আজও আমার চোখের সামনে ভাসে। আমি বিশেষ কেউ না, খুব সামান্য একজন মানুষ। তবু আল্লাহ আমার জন্য এত ভালোবাসা রেখেছে। এত তো প্রয়োজন ছিল না। এর 21 ভাগের 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পেলেই তো আমার জীবনটা সুখের হয়ে যেত। জন্ম না দিলেও যে বাবা মা হওয়া যায়, এরাই তার স্পষ্ট প্রমাণ। সেবার দারোগা বাবু অনেক সাহায্য করেছিলেন। চুল পাওয়া গেল বেলি ফুলের টবের মধ্যে। সেই চুল নিয়েও নানান কাণ্ড। জমজমের পানিতে গোসল করানো হলো আমাকে। অনেক নিয়ম তৈরি হলো। সবার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে। ফজরের নামাজের পর সূরা নাস আর সূরা ফালাক পড়ে সারা গায়ে ফু দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত সময় বাথরুমে বসা যাবে না। সেখানে নাকি বিষ চিন থাকে। কি বিশ্রী নাম, শুনলেই বমি আসে। ওয়াক্থু। মা নিয়ম করে এসব মেনে চলতে লাগলেন। প্রতিদিন গোসলের পানিতে জমজমের পানি মিশিয়ে দেয়। দোয়া কলম পরে ফু দেওয়া কর্পূর মিশিয়ে দেয়। সেই সাথে আবার আধুনিক চিকিৎসা, নিয়ম করে হাসপাতালে যাওয়া, রক্ত পরীক্ষা, এমনিতেই নানান তাল বাহানা। মেহেদি সাহেবও মাঝে মাঝে বাড়িতে আসতেন। কেন আসতেন জানা নেই, কখনো জিজ্ঞেস করা হয়নি। তিনি আমার সাথে দেখা করতেন না, বাবার সাথে কথা বলে চলে যেতেন। আমার পেছনে পানির মতো টাকা খরচ হয়। বাবা মা নিজেদের সব সঞ্চয়
খরচ করে ফেলেছিলেন। এক সময় আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ আমার কথা শুনেছে, এবার সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে চাই। সবার জীবনে একটা বিশেষ দিন থাকে, আমার জীবনে আছে। সেদিন বাগানে গিয়েছিলাম, শীতল পাটির উপর বসে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে থালায় রাখছি। বাবা আমার কাছে এলেন, অসম্ভব কোমল গলায় বললেন, আমি তোর বিয়ে ঠিক করেছি, ছেলেকে তুই চিনিস, মেহেদি। এখন তোর মতামত থাকলে কথা বাড়াতে পারি। আমি কিছু বললাম না, লজ্জায় মাথা নিচু করে রইলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মেহেদি বলেছে সে তোকে খুব বছর ধরে চেনে, খুব পছন্দ করে। প্রথমে আমি রাজি হইনি, ছেলের বয়স বেশি। তারপর মনে হলো, বয়স দিয়ে কী হবে, সুখটাই তো আসল। তোকে একবার জিজ্ঞেস করে দেখি, তোর মতো থাকলে, তোর মত থাকলে তখন না হয়। আসলে কি জানিস মা, আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে বড় কষ্ট আর নেই। তোমারও কি আক্ষেপ আছে? বহুদিন হয়ে গেছে মা বাবার সাথে দেখা হয়নি। শুনেছি তারা অসুস্থ। মা আমায় খুব ভালোবাসতো জানিস। আমি আমার না খেলে খাবার খেত না। সেই মাও আমায় ভুলে গেছে। ও বাড়িতে গেলে আমার সামনে আসে না। আদর্শ প্রেমিক, আদর্শ স্বামী হতে পারলেও আদর্শ সন্তান হতে পারিনি। মলিন গলায় বললাম, জীবনের সব কিছু একসাথে হওয়া যায় না বাবা। বাবা কাঁদছে। মানুষ এত সুন্দর করে কাঁদতে পারে? কাঁদলে নাকি মানুষকে ভালো দেখায় না, এই কথাটা সত্যি নয়। বাবা তো খুব সুন্দর লাগছে, কেন যেন কেউ এক নিষ্পাপ বাচ্চার মতো হাত থেকে ফুল কেড়ে নিয়েছে। ফুলের শোকেই তার বিরহ। 18তম জন্মদিনে মেহেদির সাথে বিয়ে হয় আমার। পহেলা শ্রাবণ। চারদিকে মেঘের অন্ধকার, বৃষ্টির ঝিরঝির শব্দ। ফুলে সাজানো খাটের মাঝখানে বসে প্রিয় মানুষের প্রতীক্ষা। অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। ঘরটা খুব সুন্দর করে সাজানো। ঘরের চার কোণে ঘিয়ের প্রদীপ জ্বলছে। ফুলের মিষ্টি গন্ধে মাতাল হয়ে যেতে ইচ্ছে করে। বিয়ের আগে মেহেদি আমায় একটা চিরকুট দিয়েছিল, তাতে লেখা, আপনি না হয় বৃষ্টি হয়ে আসুন, যাকে পাওয়াটা রহমত আর ছুঁয়ে দেখা সুন্নত। ধরণীতে আজ বৃষ্টি নেমেছে, মুষলধারা বাদল। মেহেদি জীবনে আমি আমি এসেছি। কে বেশি প্রিয়, ধরণীর কাছে বৃষ্টি নাকি মেহেদির কাছে আমি? উত্তর জানা নেই। এই উত্তরের অপেক্ষায় গোটা জীবন চলতে হবে। তবুও কি উত্তর পাওয়া যাবে? বিয়ের 4 মাসের মাথায় দারোগা সাহেবের সাথে দেখা করি। তাকে জানাই আমি গোয়েন্দা হতে চাই। অবশ্য ঠিক গোয়েন্দা হতে চাই না, আমি পদ্মকাটা হতে চাই। এদেশের মেয়েদের যারা পাচার করে দেয় তাদের ধরে 14 শিকের আড়ালে পাঠিয়ে দিতে চাই। এই যে আমার মায়ের ইচ্ছে, জন্মদাত্রী মায়ের ইচ্ছে। দিলুর শাস্তি হয়েছে, ফাঁসি হয়নি ঠিকই, তবে খুব কঠিন শাস্তি বলা চলে। কিছু লোকের শাস্তির কথা শুনলে এত আনন্দ লাগে কেন?